আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমরা ফারায়েজের সিরাজ কিতাব থেকে মুনাসাখা নিয়ে আলোচনা করব। মুনাসাখা ফারায়েজের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই মুনাসাখার প্রয়োজনীয়তাটা আলোচনা ইতিপূর্বে করেছিলাম। সেটা হলো কোন মৃত ব্যক্তির সম্পদ বন্টন করার পূর্বেই যদি তার ওয়ারিশ থেকে কেউ মারা যায়, তখনই মুনাসাকার প্রয়োজন দেখা দেয়। আর স্বাভাবিকভাবে যদি একজন মাইয়েত থাকে এবং তার নির্ধারিত ওয়ারিশ থাকে, তাদের মাঝে সম্পদ বন্টন করে দেওয়ার প্রয়োজন হয়, তখন আর মুনাসাকার প্রয়োজন হয় না। কিন্তু মৃত ব্যক্তির সম্পদ বন্টন করার আগেই যদি তার ওয়ারিশদের মাঝে একজন মারা যায়, অথবা তার পর তখনও সম্পদ বন্টন হয় নাই, আরো একজন মারা যায়, সেক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রথম থেকে যিনি মারা গেলেন তিনি কত পাচ্ছেন এবং তার কাছ থেকে ওয়ারিশরা কি পরিমাণ পাচ্ছে, ওই অঙ্কটা করতে হয়। এটাই হলো মুনাসাখা। তো একটা শিরোনাম তৈরি করেন মুনাসাখা এর আলোচনা। কাগজ কলম নিশ্চয় নিয়েছেন, শিরোনাম তৈরি করেন। তো লিখেন, মুনাসাখা এর আবিধানিক অর্থ হলো দূরীকরণ। এজালা, আরবিতে যারা হয় এজালা, দূরীকরণ। তারপরে কমা দিয়ে লিখতে পারেন, একের স্থলে অপরটি সংস্থাপন করা। একের স্থলে অপরটি সংস্থাপন করা। আবিধানিক অর্থটা তাহলে কি বললেন? দূরীকরণ। দূরীকরণ, এজালা, আল এজালাতু, দূরীকরণ। তারপরে কমা দিয়ে লেখেন, একের স্থলে অপরটি সংস্থাপন করা। লেখা হয়েছে? যিনি সবচেয়ে স্লো লিখেন তিনি আওয়াজ দিবেন যে লেখা হয়েছে কিনা। লেখা হয়েছে তো। পরিভাষায় মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের পূর্বে তার কোনো ওয়ারিশ মারা যাওয়া। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের পূর্বে তার কোনো ওয়ারিশ মারা যাওয়া, যার ফলে
প্রথম মাসআলাটি অপসারিত হয়ে হুকুম দ্বিতীয় মাসআলার জন্য প্রযোজ্য হওয়াকে মুনাসাখা বলা হয়। আবার প্রথম মাসআলাটি অপসারিত হয়ে হুকুম হুকুম দ্বিতীয় মাসআলার জন্য প্রযোজ্য হওয়াকে মাসআলার জন্য প্রযোজ্য হওয়াকে মুনাসাখা বলা হয়। জি এইবার লেখেন মুনাসাখা করার নিয়ম। মুনাসাখা করার নিয়ম। জি লিখেন প্রথমে প্রথমে প্রয়োজন অনুযায়ী মুনাফিকা বলা হয়, তারপরে কি নতুন কোন তারপরে বলেছিলাম প্রয়োজন অনুযায়ী মুনাসাখা করার নিয়ম লেখার জন্য প্রথমে প্রয়োজন অনুযায়ী নষ্ট করে না। প্রথমে প্রয়োজন অনুযায়ী লিখছেন। জি উস্তাদ। প্রথমে প্রয়োজন অনুযায়ী বতন সাজিয়ে কি সাজিয়ে? বতন বাতনুন থেকে আর কি পেট বতন। এবং এই বতন আচ্ছা। কাকে বলে গত ক্লাসে আলোচনা করেছিলাম, ভিডিও দেখবেন। বতন বতন সাজিয়ে বতন 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 প্রথমে প্রয়োজন অনুযায়ী বতন সাজিয়ে প্রত্যেক বতনে ওয়ারিসদের নাম লিখে ওয়ারিসদের নামকে জি ওয়ারিসদের নাম লিখে নিয়ম অনুযায়ী ওয়ারিসদের নাম লিখে নিয়ম অনুযায়ী মাসআলা করতে হবে। মাসআলা করতে হবে। লিখছেন? জি জি। মনে করেন রহিম মারা গেছে, তার সম্পদ বন্টন করতে হবে। এখন রহিমের যে ওয়ারিস আছে তাদের নাম লিখলাম, কিন্তু এই রহিমের সম্পদ বন্টন করার আগেই রহিমের যে একজন ছেলে আছে জায়েদ, সে রহিমের পরেই মারা গেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত রহিমের সম্পদ বন্টন করা হয় নাই। তো জায়েদ মারা গেছে, তো এখন এই জায়েদের জন্য আবার একটা মাইয়েত সাজাতে হবে। তখন আবার ওই মাইয়েতের নিচে জায়েদের কোন কোন ওয়ারিসরা আছে ওই ওয়ারিসদের নাম লিখতে হবে। প্রত্যেকটা মাইয়েত লিখে আমরা যে নিচে ওয়ারিস গুলো লিখবো ওইটাই হলো একটা বতন। তো যদি এমন হয় যে রহিম মারা যাবার পূর্বে রহিম মারা গেছে, তার
সম্পদ বন্টন করার পূর্বেই জায়েদ মারা গেছে, এখন আবার জায়েদের সম্পদ বন্টন করার আগেই জায়েদের আরেক ভাই মারা গেছে, তাহলে ভাই থেকে ভাইয়ের সম্পদ পায়। তখন আবার জায়েদের ভাই বকর, তখন আবার নিচে বকরের জন্য একটা মাইয়ত সাজানো হয়েছে, এখন বকরের ওয়ারিস কারা কারা আছে সেটা লেখা হয়েছে। এগুলাই হলো বতন। তা আমরা মোনাসাকার উপরে একটা কথা, একটা গদ লেখা থাকবে যে কে মারা গেছেন, কে কে কোন কোন ওয়ারিস রেখে গেছেন, তারপরে কে মারা গেছে তিনি কোন কোন ওয়ারিস রেখে গেছেন, তারপরে কে মারা গেছে তার ওয়ারিস কে কে রেখে গেছে, এমন একটা ইস্তেফতা থাকে। ওই ইস্তেফতা অনুযায়ী আমরা প্রত্যেক মৃত ব্যক্তির জন্য যেই বতন সাজাইব সেই বতনেই মাইয়েত লিখে তার নিচে আমরা প্রত্যেক ওয়ারিসের নাম লিখবো। ইস্তেফতার মধ্যে যে সকল নাম এবং আত্মীয়তার সম্পর্ক থাকবে সে অনুযায়ী এগুলা বসানোর পরে আমরা নিয়ম অনুযায়ী যে মাসআলা করার প্রয়োজন সেই মাসআলাগুলো আমরা করে ফেলবো। কোনটা 8 দিয়ে মাসালা হবে, কোনটা 24 দিয়ে মাসালা হবে, কোনটা 4 দিয়ে মাসালা হবে, যত দিয়ে হোক আমরা আমাদের মাসআলা প্রত্যেক বতনে করে ফেলবো। এই কথাটাই আমি লিখছি। কথা কি ক্লিয়ার? জি আচ্ছা, যদি ক্লিয়ার হয় তারপরে লিখেন যে এক্ষেত্রে এক্ষেত্রে তাসহি তাসহি আউল আউল এবং রদেরও যদি প্রয়োজন হয়, এবং হ্রদের ও যদি প্রয়োজন হয় তাও সেরে ফেলবো। সেরে ফেলবো। মনে করেন মাসালা করলাম, মাসালা করার পরে যেখানে তাসি করার প্রয়োজন আমরা তাসির নিয়ম জানি, তাসি করে ফেলবো এবং এগুলো করলেই আমাদের চূড়ান্ত অঙ্কটা হইল। যেখানে আউলের প্রয়োজন আমরা আউল লিখে দেব। যেখানে আমাদের রদের প্রয়োজন হয়, যে আমাদের সম্পদ থেকে থাকে প্রত্যেক বতনে বা যে কোনো বতনে হোক না কেন, সেখানে রদের কাজ থাকলে আমরা রদের কাজও করে ফেলবো। মানে একটা মাসআলার চূড়ান্ত যতগুলো কাজ আছে সবটাই আমরা করে ফেলবো। শেষের শব্দটা কি হলো? এক্ষেত্রে তাসহি আউল এবং রদেরও যদি প্রয়োজন হয়, রদের প্রয়োজন হয় তাও সেরে ফেলবো। তাও সেরে ফেলতে হবে বা তাও পূর্ণ করতে হবে, তারও সমাধান করতে হবে। সমাধান করতে হবে। হ্যাঁ, সমাধান করতে হবে। কথা কি পরিষ্কার? জি। আচ্ছা, যদি পরিষ্কার হয় পরের কথাটা লিখার আগে আমি যেটা বলি এটা আগে শুনেন। মনে করেন এই প্রথম বতন আমরা সাজাইলাম যে রহিম মারা গেছে, রহিম মারা যাবার পরে সে এই 4-5 জন ওয়ারিস রেখে গেছে এবং এই ওয়ারিসদের মাঝে একজন ওয়ারিস ছিল রহিমের ছেলে, তার নাম কি বলছিলাম? জায়েদ। জায়েদ জায়েদ, এগুলো লিখেন না, আমি কথাটা বলতেছি। তো এখন এই যে জায়েদ মারা গেল, তাইলে জায়েদ একটা সম্পদ পাইলো এখন রহিমের কাছ থেকে, পায় নাই? তো রহিম থেকে জায়েদ এখন যে সম্পত্তিটা পাইলো, তাহলে জায়েদের ওই সম্পত্তিটাই তার নিচের বতনে জায়েদের যে ওয়ারিস গুলো আছে ওই সম্পত্তিটাই শুধু জায়েদের ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে, আর অন্যান্য ওয়ারিস যেটা পাইছে এটা বহাল তবিও থাকবে। ব্যাপারটা এমন না? মানে যিনি মারা গেছেন ওনার সম্পত্তিটাই ওনার পরবর্তী ওয়ারিস যারা তারা পাবে। জি জি, আর অন্যগুলো সব ঠিক থাকবে। অন্যগুলো সব ঠিক থাকবে। জি ওস্তাদ, বুঝতে পারছি। তাহলে আমরা এখন কি করব? তাহলে এই যে জায়েদ যে মারা গেল, তাহলে আমরা এখন জায়েদ তার যে অংশটা আছে এই জায়েদের অংশের নিচে আমরা লিখে দেব মৃত বা মাইয়েত। যদি মৃত লিখি, মৃত লিখে মাসালান সে মনে করেন 12 পাইছে, 8 পাইছে, যেটাই হোক না কেন আমরা এই 8 সংখ্যাটাকে
তার এত্তেসাল নিচের বতনে নিয়ে আসব। কোথায় নিয়ে আসব? আমরা বাম পাশে লিখেছি মাসআলা, ঠিক এই বাম পাশের সম্পূর্ণ বিপরীতে ডাইন পাশে মাইয়ের যে রেখাটা, এই রেখার প্রথমে আমরা লিখেছি তাসিহ আর বা মাসালা যেটাই হোক না কেন, এইটার সম্পূর্ণ উল্টা পাশে বিপরীত পাশে রেখার শেষাংশে আমরা লিখবো হাতে। হাতে লিখে ওই জায়েদের ওই অংশটা সেখানে আমরা লিখে রাখবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই বতনে এই অংশটাই বন্টন করা হবে। বোর্ডের দরকার ওস্তাদ জি, বোর্ড বোর্ড। জি বোর্ড লাগবে উস্তাদ জি। যদি লাগে বোর্ড, কলম জানি কোথায়? হ্যাঁ তোমার এটা দে কি লাগে বোর্ড, তাহলে কলম কোথায়? যদি লাগে বোর্ড তাহলে কলম কোথায়? কথা তুমি কোথায় কলম আছে নি? ওই যে একটা জায়গা আছে। ahora de que aunque me le তোমার একটা ভালো গান টাঙ্গাইলে দাঁড়া, আল্লাহ মেহেরবান, মুশকিলে আসা। বোর্ডটাকে দেখা যায়? জি দেখা যায়। উস্তাদ জি বাঁকা দেখা যায়, বাঁকা। আচ্ছা, বাঁকা টাকা মোটামুটি একটা লাইনে পড়বে। এইবার মনে হয় সোজা হয়েছে। জি জি জি, জি এবার মাথা জি এবার ঠিক আছে। হ্যাঁ অর্ধেক থেকে লিখতে হবে উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ পড়ছে মনে হয়, দরজার উপরে মনে হয় কি কাপড় আছে, যে একটু সরায় দিলে ছায়াটা উঠে আচ্ছা, যাবে। বুঝবেন, মনে করেন এই দেখেন, এই হলো মৃত ব্যক্তি, ঠিক আছে? তো এখানে মাসআলা আছে মনে করেন 12। তো আমরা উপরে উপরে যে জায়েদ মারা গেছে, জায়েদের সম্পদ আছে 8, দেখা যায়? জি জি উপরে একটু কম দেখা যাচ্ছে, উপরেরটা পুরোপুরি 8 দেখা যাচ্ছে, 8-এর উপরে। জি এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই জায়েদ মারা গেছে, এই জায়েদের 8 আমরা এই মাসালার বিপরীত পাশে এখানে লিখবো হাতে। হাতে লিখে এখানে 8 দিয়ে দেব। বুঝে আসছে? জি এখন এই জায়েদের 8 যেহেতু আমরা এখানে নিয়ে আসছি, তাহলে একজনের সম্পদ তো একই অঙ্কে দুই জায়গায় থাকতে পারে না, সুতরাং এখান থেকে মাইনাস করে দিতে হবে। তার মানে আমরা এখানে লিখে দেব মৃত। এই মৃত মৃত 8 লিখে দিলাম, মানে আমাদের টোটাল অঙ্কে যোগ বিয়োগ যাই করি এই 8-এর আর কোনো ভূমিকা নাই, এই 8 চলে আসছে এখানে। কথা পরিষ্কার? জি ওস্তাদ। আচ্ছা, লেখেন এবার। এবার দেখতে হবে জি মাসআলার সংখ্যা এবং হাতের সংখ্যার মাঝে উফুক বের করা যায় কিনা। এবার দেখতে হবে মাসআলার সংখ্যা এবং হাতের সংখ্যার মাঝে উফুক বের করা যায় কিনা। তো উফুক বের করা যাবে কখন? যদি নেসবতে তাওয়াফুক হয় অথবা তাদাখুল হয়, তাই না? যে কথা কি পরিষ্কার?
জি। মাসআলার সংখ্যা এবং হাতের সংখ্যার মাঝে উফুক বের করা যায় কিনা। যেমন এখানে আছে 8, এখানে আছে 12, তাহলে বলুন দেখি 8-এর উফুক কত হবে আর 12-এর উফুক কত হবে? 8-এর উফুক 2, 12-এর উফুক 3। মুমতাজ। 4 দিয়ে কাটাকাটি যায়, তাহলে এই উফুক লেখেন, আপাতত লেখা জায়গা নাই, এই উফুক হলো এখানে 2 আর এখানে উফুক হবে 3, মানে 4 দিয়া 4 দুগুণে 8, 3 4 12। ঠিক আছে? জি জি। হ্যাঁ, তাহলে লিখেন যদি উফুক বের করা যায় জি যদি উফুক বের করা যায় তাহলে উফুক দ্বারা জি তাহলে উফুক দ্বারা, আর যদি উফুক না যায় উফুক বের করা না যায়। হ্যাঁ, আর যদি উফুক বের করা না যায় জি তাহলে হাতের সম্পূর্ণ সংখ্যা দ্বারা জি শুধুমাত্র ওই বতনের অংশগুলোকে গুণ করতে হবে। শুধুমাত্র ওই বতনের অংশগুলোকে গুণ করতে হবে বা সেহামগুলোকে গুণ করতে হবে, যেটাই লিখেন। বুঝে আসছে? জি জি মানে হলো এই উফুক 2, এই উফুক 2 হইলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, শুধুমাত্র এই বতনের সেহাম গুলাকে গুণ করতে হবে। অনুরূপ ভাবে জি ওস্তাদ। অনুরূপ ভাবে লিখছেন। জি অনুরূপ ভাবে মাসআলার উফুক অথবা পূর্ণাঙ্গ সংখ্যা দ্বারা, মানে যদি উফুক বের করা যায় তাহলে উফুক, আর উফুক না হলে পূর্ণাঙ্গ সংখ্যা, এজন্য সংক্ষেপে অনুরূপ ভাবে মাসআলার উফুক অথবা পূর্ণাঙ্গ সংখ্যা দ্বারা পূর্ণাঙ্গ সংখ্যা দ্বারা উপরের সকল বতনের, এখানে যদিও একটা আছে কিন্তু এই কাজ যদি আমরা আরো নিচে করি তাহলে বতন আরো বাড়বে, এই জন্য একবারে লিখে ফেলা উপরের সকল বতনের সকল বতনের মৃত ব্যক্তির অংশ বাদ দিয়ে উপরের সকল পতনের উপরের সকল বতনের মৃত ব্যক্তির অংশ বাদ দিয়ে, কারণ মৃত ব্যক্তির অংশ এখানে নিয়ে আসছি, এই জন্য মৃত ব্যক্তির অংশ বাদ দিয়ে মৃত ব্যক্তির অংশ বাদ দিয়ে
হ্যাঁ জি সকল অংশকে সকল অংশ হ্যাঁ সকল অংশকে বা সকল সেহামকে জি এবং এবং প্রথম বতনের মাসআলাকে গুণ করতে হবে। সকল অংশকে এবং প্রথম বতনের মাসআলাকে, প্রথম বতনের মূল মাসআলা যেটা আর কি, প্রথম বতনের মূল মাসআলাকে গুণ করতে হবে। পরিষ্কার? পরিষ্কার। আচ্ছা একজনে পড়েন আজকে যা লিখাইলাম। এবার দেখতে হবে মাসালার সংখ্যা এবং হাতের সংখ্যার মাঝে উকুব বের করা যায় কি না। যদি বের করা যায় তাহলে উকুব করা শুরু থেকে শুনে নাই মুনাসাকা করার নিয়ম এখান থেকে পড়েন। জি। প্রথমে প্রয়োজন অনুযায়ী মুনাসাকা কাকে বলে এটা বলেন প্লিজ। হাদিসদের নাম লিখে নিয়ম অনুযায়ী মাসালা করতে হবে। এই ক্ষেত্রে আউল আইডি ডিস্টার্ব আরিফ বিল্লাহ সব বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না, আর একজন একদম মোনাসাকা শুরু থেকে পড়লেই ভালো হয়, কারো কোনো গ্যাপ থাকলে বুঝে নিবে। মুনাসাকার আলোচনা। হ্যাঁ বলেন। মুনাসাকার আলোচনা। মুনাসাকার আবেদনিক অর্থ হলো ইজালা, দূরীকরণ, একের স্থলে অপরকে সংস্থাপন করা। পরিভাষায় মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের পূর্বে তার কোনো ওয়ারিশ মারা যাওয়া, যার ফলে প্রথম মাসালাটি অপসারিত হয়ে হুকুম দ্বিতীয় মাসালার জন্য প্রযোজ্য হওয়াকে মুনাসাকা বলে। মুনাসাকা করার নিয়ম: প্রথমে প্রয়োজন অনুযায়ী বতন সাজিয়ে প্রত্যেক বতনে ওয়ারিসদের নাম লিখে নিয়ম অনুযায়ী মাসালা করতে হবে। এক্ষেত্রে তাসহি, আওল এবং রদের যদি প্রয়োজন হয় তাও সেরে ফেলবে। এবার দেখতে হবে মাসালার সংখ্যা এবং হাতের সংখ্যার মাঝে কোনো উফুক বের করা যায় কিনা। যদি উফুক বের করা যায় তাহলে উফুক দ্বারা না বাদ গেছে। জি স্যার। কে লিখছেন, কার বাদ গেছে দেখেন। যদি এখানে এক্ষেত্রে তাসহি, আউল এবং রদেরও যদি প্রয়োজন হয় তাও পূর্ণ করে ফেলতে হবে বা সমাধান করতে হবে। হ্যাঁ তারপরে তারপর তো মাসালার একটা দেওয়া হয়েছে, মাসালা 12 আর জায়েদ মৃত 8, হাতে 8। এই ছকটা দেখানো হয়েছে এখানে তো তারপরে কতটা লিখেছি যেবার দেখা আছে। এবার দেখতে হবে মাসালার সংখ্যা এবং হাতের দেখতে হবে মধ্য থেকে আচ্ছা আমি বলি। এখানে একটা কথা বাদ গেছে, আপনারা খেয়াল করতে পারেন নাই। আমি যেটা বলছি সেটা হলো যে প্রথম বতনে যিনি মারা গেছেন মৃত ব্যক্তি, তার নিচে মৃত ব্যক্তি লিখে ওই সংখ্যাটা পরের বতনের মাসআলার বিপরীত পাশে হাতে লিখে ওই সংখ্যাটা লিখতে হবে। ওইটা আমরা লিখিনি ওস্তাদ, ওইটা আমরা ছকের ওখানে লিখছি, কিন্তু আমরা বিবরণে লিখিনি। না বিবরণে লিখে ফেলেন, কারণ আপনারা এই হাতে কোত্থেকে পাইলেন, যেখানে তাওয়াফুকের সম্পর্কে হয় কি হয় না, এটা কোত্থেকে আসলো তা তো জানা দরকার।
তাহলে ওইটা শখের পরে এবার দেখতে হবে, এটার আগে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা জি এই যে যে সমাধান করে ফেলতে হবে যে লেখছেন না, জি তাও সেরে এই ফেল তাও সেরে ফেলবে। হ্যাঁ তাও সেরে ফেলবে বা সমাধান করে নিবে বা সমাধান করতে হবে তারপরে জি 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 লেখেন অতঃপর। অতঃপর। হ্যাঁ অতঃপর জি প্রথম বতনের জি প্রথম বতনের এই মৃত ব্যক্তির অংশের নিচে জি অতঃপর প্রথম বতনের মৃত ব্যক্তির অংশের নিচে অংশের নিচে মৃত লিখে, এই যে মৃত মৃত লিখে লিখে ওই অংশটি ওই অংশটি ওই অংশটি পরের বতনের পরের বতনের মাসআলার বিপরীত পাশে মাসালার বিপরীত পাশে হাতে লিখে উল্লেখ করতে হবে। হাতে, কিতাবে আছে মাফিলিয়াদ, হাতে লিখে উল্লেখ করতে হবে। জি জি ঠিক আছে। জি এই এবার দেখতে হবে যে হাতের সংখ্যা আর মাসালার সংখ্যার মাঝে উফুক বের করা যায় কিনা। পরিষ্কার? জি অতঃপর প্রথম বতনের মৃত ব্যক্তির অংশের নিচে মৃত লিখে এই অংশটি পরের বতনের মাসালার বিপরীত পাশে হাতে লিখে উল্লেখ করতে হবে। হ্যাঁ আবার দেখতে হবে মাসালার সংখ্যা এবং হাতের সংখ্যার মাঝে কোনো উফুক বের করা যায় কিনা। যদি উফুক বের করা যায় তাহলে উফুক দ্বারা, আর যদি উফুক বের করা না যায় তাহলে হাতের সম্পূর্ণ সংখ্যা দ্বারা শুধুমাত্র ওই বতনের অংশগুলো বা সিয়াম গুলোকে গুণ করতে হবে। অনুরূপ ভাবে মাসালার উফুক বা পূর্ণাঙ্গ সংখ্যা দ্বারা উপরের সকল বতনের মৃত ব্যক্তির অংশ বাদ দিয়ে সকল অংশকে বা সকল সিয়ামকে এবং প্রথম বতনের মূল মাসালাকে গুণ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পরিষ্কার? জি আচ্ছা, তাহলে লিখেন এভাবে। শেষে লিখবো। হ্যাঁ এখন আগে শেষে, এখন আগে শেষে যখন শেষে লিখছি শেষে গুণ, মাসালাকে গুণ করতে হবে এটার পরে। পরে পরে জি এভাবে জি এভাবে বলতে এই নিয়মে, মনে করেন দ্বিতীয় বতনে একজন লোক মারা গেছে, তাহলে ওই মৃত ব্যক্তির সংখ্যার নিচে মৃত লিখে এটা আবার তৃতীয় বতনের মাসালার বিপরীত পাশে হাতে লিখে উল্লেখ করব। ওই আবার দেখবো হাতের সংখ্যা এবং উফুকের সংখ্যার মধ্যে উফুক বের করা যায় কিনা। ওই একই সিস্টেম। এভাবে সকল বতনের কাজ করলেই সকল বতনের কাজ এভাবে সকল বতনের কাজ করলেই জি মুনাসাখা সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে সকল বতনের কাজ করলেই 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 হ্যাঁ করলেই মুনাসাখা সম্পূর্ণ হয়ে যাবে। মুনাসাখা সম্পূর্ণ হয়ে যাবে। জি পরিষ্কার? জি
সুবহানাল্লাহ। তাহলে আমরা ছোট্ট একটা মুনাসাকা কি করতে পারি? জি ওস্তাদ, চেষ্টা করা যায়। আচ্ছা, জি, চেষ্টা করা যায়। সময় কয় মিনিট আছে দেখে নেওয়া উচিত। না, সময়টা বলতে আমি করব না, আপনারা বাড়িতে করে নিয়ে আসবেন, নাকি আরেকদিন বাড়ির কাজ দেবো? একটু প্র্যাকটিস করেন না এরপরে। আচ্ছা, একটা ইয়া লেখেন, একটা মাইয়েত বানান। জি সেখানে আছে মা, কন্যা, স্বামী, তিনজন। জি তো এই তিনজনের মধ্যে, আচ্ছা পরে একটু ফাঁকা জায়গা রাখবেন, যেহেতু গুনটুন করতে হবে, ফাঁকা জায়গা রেখে আরেকটা বতন সাজান, আরেকটা মাইয়েত লেখেন। জি সেখানে তিনজন, মা, পিতা, স্ত্রী। মা, পিতা, স্ত্রী। হ্যাঁ, স্ত্রী, জি কারণ গরম তো, স্ত্রী এবং স্ত্রী দুটোটাই গরম। আচ্ছা, তো প্রথম বতনে মারা গেছে হলো স্বামী। জি কারেন্টের স্বামী শর্ট গরম হয় উস্তাদজি, কারেন্টের না লাগালে বিস্ত্রি গরম হয় না। তাহলে প্রথম বতনে আছে মা, কন্যা, স্বামী। জি দ্বিতীয় বতনে আছে মা, পিতা, স্ত্রী। প্রথম স্ত্রী বতনে মারা গেছে হলো স্বামী। স্বামী। বাস, এই দুই বতনের কাজ আগামীকাল মুনাসাকাটা কমপ্লিট করে, প্রয়োজনে আপনাদের যে গ্রুপ আছে সুন্দর করে খাতায় অঙ্কটা করে আপনারা গ্রুপে দিয়ে যাচাই বাছাই করে ফেলতে পারেন, অথবা কারোর সাথে যোগাযোগ থাকলে ফোনে ফোনে এগুলা নিজেরা কমপ্লিট করে ফেলবেন, যার সাথে যার খাতিল আছে, যে আমি মানে এভাবে ওস্তাদ করছি ভাই, কথাটা দেখো ভাই বুঝি নাই। হচ্ছে কিনা। মা, উস্তাদ জি, কন্যা, স্বামী। প্রথম বতনে স্বামী মারা গেছে, আর দ্বিতীয় বতনের বিষয়টা স্পষ্ট। প্রথম প্রথম বতনে যেই মারা যাক, যেহেতু স্বামী আছে, নিশ্চয়ই স্ত্রী মারা গেছে। মৃত স্ত্রী দ্বিতীয়টা, প্রথমটা স্বামী মৃত। হ্যাঁ, প্রথম বতনে যেহেতু স্বামী আছে, সুতরাং স্ত্রী মারা গেছে। জি তো জি এখন স্ত্রী মারা যেহেতু গেছে, স্বামী আছে, তো স্বামী বেচারা আবার বিয়ে করছিল। তো স্বামী আবার বিয়ে করার কারণে এখন সে পরে মারা গেছে, তখন স্বামী তার মা, বাবা এবং স্ত্রী রেখে গেছে। পরিষ্কার হয় না? মানে উপরে তো আমরা লিখবো মৃত, কে লিখবো মৃত। উপরে যে মৃত, সে মৃত কে? উপরের মৃত হলো জাহানারা। জাহানারা যে নাকি স্বামীর স্ত্রী, যেহেতু স্বামী আছে প্রথম বতনে, নিশ্চয় স্ত্রী মারা গেছে। আচ্ছা আচ্ছা, স্ত্রী উপরে মূল মৃত হলো স্ত্রী, আর স্ত্রী নিচে যে তাহলে মা, স্বামী কন্যা, আসলো কোথা থেকে? স্বামী। মা, কন্যা, স্বামী, এখানে আবার স্বামী মারা গেছে। হ্যাঁ, প্রথম বতনে স্বামী মারা গেছে। সে যখন মারা যায় তখন ওই স্বামী যিনি ছিলেন, তার মা আছে, বাবা আছে, এবং সে আবার পরে বিয়ে করছিল, অথবা সে আগে পরে বিয়ে না করলে আগেই বিয়ে করা ছিল। তো আগে বিয়ে করলে প্রথম বউ মারা গেছে। তো প্রথম বউ যখন মারা যায়, স্বামী আছে, সতীনী ধর অংশ পায় না, এজন্য প্রথম বতনে সতীনের নাম আর আসে নাই। ওস্তাদ বুঝতেছি না, এটা বোর্ডে লিখে দিতে হবে। মানে মৃত উপরে তো স্ত্রী, বেঁচে আছে মা, কন্যা, স্বামী, সম্পত্তি বন্টন হবে এটা। আবার দ্বিতীয়বার মা, পিতা, স্ত্রী, মৃত, স্বামী। বিষয়টা কি আমার নাকি? দ্বিতীয় বতনে কেউ মারা যায় না। আমি বলি, প্রথম বতন কি বুঝছেন? জি, মৃত মূল হচ্ছে স্ত্রী, আর মা, হ্যাঁ কন্যা, স্বামী। হ্যাঁ, আচ্ছা, জি মূল যে মারা যায় প্রথম বতন না। তাহলে প্রথম বতনে যে স্বামী আছে, এখন জি মোনাসাকা করতে হলে প্রথম বতন থেকে একটা অংশ নিচে আসতে হবে না? জি ওইটাই বলছি আর কি, যে দ্বিতীয় বতনে এসে যে অঙ্কটা করবেন, দ্বিতীয় বছর বতনে হাতে লিখবেন কার সংখ্যাটা, ওই সংখ্যাটা হলো স্বামী, পরে এসে স্বামী মারা গেছে। ক্লিয়ার হইতেছে না, বেশ লাগতেছে পরিকল্পনা। প্রথম
পেঁয়াজ লাগছে কঠিন আকারে। না না, প্রথম বতনে পেশের কিছু নাই, আপনারা সবাই চুপ করেন, আমি বলি। এখানে এখানে আপনারা যেহেতু প্রথম বতনে মা পাইছেন, কন্যা পাইছেন, স্বামী পাইছেন, বাস খালাস। কে মারা গেছে এটা আপাতত জেহেন থেকে ফালাই রাখেন। প্রথম বতনে এখনো মারা যায় নাই, যিনি মারা গেছেন সেই অনুযায়ী প্রথম বতন আমরা সাজাইলাম। প্রথম বতনে এখনো কেউ মারা যায় নাই, যিনি মারা গেছে ওই মারা যাওয়া অনুযায়ী আমরা প্রথম বতন সাজাইলাম। সেই প্রথম বতনে আছে মা, কন্যা আর স্বামী। তো দ্বিতীয় বতনে এসে প্রথম বতনে মারা গেছে তিনজন ওয়ারিসের মধ্যে মা আছে, কন্যা আছে, স্বামী আছে। এখন আইসা স্বামী মারা গেছে, এখন আইসা জি জি এখন আইসা যখন স্বামী মারা গেছে, ওই স্বামী যখন মারা যায় তখন ওই স্বামীর মা আছে, বাবা আছে এবং তার স্ত্রী আছে। সিরিয়াস। পরিষ্কার? দ্বিতীয় পতনে এসে স্বামী মৃত, তাহলে প্রথম অবস্থায় মা, কন্যা, স্বামী আছে, দ্বিতীয় অবস্থায় স্বামী মৃত, মা, পিতা, স্ত্রী আছে। হ্যাঁ 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 ঠিক আছে। প্রথমে যখন মা, কন্যা, স্বামী আছে, এখানে মা অংশ পাবে, কন্যা অংশ পাবে, স্বামী অংশ পাবে। কিন্তু পরের বতনের যে ওয়ারিসরা আছে, ওই ওয়ারিসরা হলো স্বামীর ওয়ারিস। এটা কন্যার ওয়ারিসও না, মায়ের ওয়ারিসও না। ওই পরের বতনের ওয়ারিসরা হলো স্বামীর ওয়ারিস। পরে আইসা স্বামী মারা গেছে, তাহলে স্বামীর যে অংশ আছে ওই অংশের নিচে মৃত লিখে তার সম্পদটা আপনি হাতে আইনা মাসালার বিপরীত পাশে লিখবেন। পরিষ্কার? আচ্ছা, হুজুর কি আসছেন? মুফতিজা হুজুর কি আসছে? গাড়ির আওয়াজ শোনা যায়, হযরতুল আল্লাহ খাইতেছে মনে হয়। আচ্ছা, মুফতিজা হুজুর যদি আসে তো আমাকে নক করেন, তাহলে আপনাদেরকে সহযোগিতা করি। আপনার অঙ্কটা এখনই করেন। প্রথম মাসালা হবে 12 দিয়ে। জি একটু ব্ল্যাকবোর্ডে কি দেখাবেন? ব্ল্যাকবোর্ডে তো দেখানোর কিছু এখনো আসে নাই। ব্ল্যাকবোর্ডে যখন প্রয়োজন হয় তখন দেখাবো। এখন যে ওয়ারিস লিখছেন নিয়ম অনুযায়ী মাসালা করেন, আমি দেখাবো। হাতে আর মাসালা যদি সমান সমান হয় কিছু করতে হবে না? সমান সমান যদি হয় তাহলে উফুক বের করেন না। উফুক বের করলে কি হবে? হাতের উফুক হবে 1, মাসালার উফুক হবে 1। তো 1 দ্বারা গুণ করে কোনো লাভ নাই। আমি ওই কথাটা লিখি নাই। যদি নেসবতে তামাসুল হয় তাহলে গুণ করার প্রয়োজন নাই, অথবা উফুক যদি 1 হয় তাইলে গুণ করার প্রয়োজন নাই। কারণ উফুক 1 হইলে গুণ করলে যা, গুণ না করলেও তা। করেছি। করা শেষ? করা শেষ। আচ্ছা, তাহলে বলেন প্রথম মাসালা কি হলো? প্রথম মাসালা রদ দিয়া। মাসালা রদ দিয়া? জি। মাসালা রদ দিয়ে 4। জি। এর তাসি হলো 16। তাসি 16। তো মা 3, কন্যা 9, স্বামী 4। মুমতাজ। তারপরে মাসালা? এরপরে মা, পিতা, স্ত্রী। মাসালা 4 দ্বারা।
4 মা দ্বারা 1 ফিতা 2 স্ত্রী 1 হাতে আছে 4 জি স্বামী 4 পেয়েছে আগে স্বামী 4 মাসালা পেয়েছে 4 হাতে হাতেও 4 4 জি তাহলে মাসালা 4 হাতেও 4 নেসবতে তামাসুল উফুক জি বের হয় 1 করে, তো 1 1 দিয়ে গুণ করে কোনো লাভ নাই। ঠিক আছে, জি তাহলে হাতের উফুক হলো 1, তা আমরা 1 দিয়া ওই বতনের অংশকে গুণ করে কোনো লাভ নাই। মাসআলার উফুক হইছে 1, ওই 1 দিয়েও আমরা উপরের বতনের সকল সেহাব এবং মূল মাসআলাকে গুণ করেও কোনো লাভ নাই, কারণ 1 দিয়ে গুণ করলে গুণফল তাই হবে। এখন একটা জানার বিষয় যে আমাদের মুনাসাকাটা হইলো কি হইলো না, তার একটা প্রমাণ হইলো এই যে মা কত পাইছে উপরে 3 কন্যা কন্যা 9 9 3 কত 9 3 12 9 3 12, তো স্বামীর অংশ বাতিল, যেহেতু মৃত লেখে আমরা অংশ নিয়ে আসছি 12, তারপরের বতনে মা পাইছে কত 1 12 রেখে 13 ফিতা ফিতা 2 13 আর দিয়ে 15 স্ত্রী 1 15 1 16 মোট 16 তাইলে দেখেন এই যে উপরে তাসি 16, উপরের তাসি বলেন মানে রদের পরে হোক তাসির পরে হোক বা গুণ করার পরে হোক সর্বোচ্চ যে সংখ্যাটা হবে ওইটার সাথে টোটাল আমাদের যোগফলটা মিলে যাবে। আর মিলে গেলে অঙ্ক হয়েছে। হ্যাঁ, যদি মিলে যায় তাহলে বুঝবেন কেল্লা ফতে, আর যদি না মিলে তাইলে বুঝবেন যে দুধে ভেজাল হয়ে গেছে। তাইলে যিনি করছেন ভালো কথা, ধন্যবাদ জানাই, আর যারা করেন নাই তারা করে ফেলেন। ভিডিওতে করা আছেই, ভিডিও যখন পোস্ট দেওয়া হবে সেখান থেকে আপনারা করে ফেলবেন। আগামীকাল এটা বলবেন কিভাবে করছেন, যদি না পারেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আছি, বলে দেব। ততক্ষণে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।